আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতেই ভোট, আবারও বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত বিএনপির। চূড়ান্ত সনদ দেখে সিদ্ধান্ত নেবে জামাত, এনসিপি। সই না করার ঘোষণা বাম জোটের। চাকসুর ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সুষ্ঠু হয়েছে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন ভণ্ডুল করতেই পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলন। অভিযোগ মির্জা ফখরুলের। বিভেদ সৃষ্টি না করার আহ্বান। উপদেষ্টাদের হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা। আসিফ নজরুলের ক্ষোভ। জুলাই সনদে সব দলের স্বাক্ষর করার আশাবাদ। এবং আগামীকালের মধ্যে দাবি মানা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দিনভর শাহবাগ অবরোধ। এবার বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি আশা করেন পুরো জাতি সনদ স্বাক্ষর অনুষ্ঠানের উৎসবে শরিক হবে। এদিকে সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের কথা জানালেও চূড়ান্ত সনদ দেখে স্বাক্ষরের কথা জানিয়েছে জামাত ও এনসিপি। আর সই না করার ঘোষণা দিয়েছে বাম জোট। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রফেসর ইউনূস। সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলা। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। পৃথিবীর ইতিহাসে এই সংস্কার কার্যক্রম উল্লেখযোগ্য হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীক হব, সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো জাদুঘরে রক্ষিত হবে। তবে সনদে নোট অফ ডিসেন্ট থাকা না থাকা, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য উপস্থাপন করেন। এগুলো স্বাক্ষর করতে পারেন। নোট অফ ডিসেন্ট সহ কিভাবে সনদ বাস্তবায়ন হবে তা খোলাসা হবার পর স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে এনসিপি। এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে সংস্কারকৃত সংবিধানের ধারণার কথা বলা হয়েছে, কিভাবে সংবিধানের পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলে আমরা মনে করি। জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চূড়ান্ত সনদ হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন তারা। গণভোটের নজির আছে, 17 দিন হয়েছে, 21 দিন হয়েছে। নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, এটা আমরা চাই এবং 2.5 মাস তখন সময় থাকবে, দুটি একসাথে প্রস্তুতি চলবে। সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র 1 দিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলব। বিএনপি সনদে স্বাক্ষর করবে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সমস্ত নোট অফ ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরো শক্ত হলো। এখন হলো কোনো বাহানায় কেউ স্বাক্ষর করতে হয়তো চায়নি, সেই সুযোগ আর থাকলো না বা আমরা দিলাম না। এদিকে বাম জোট সনদে স্বাক্ষর না করার ঘোষণা দেয়। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। ইসলামী দলগুলোর নেতারাও শর্ত সাপেক্ষে জুলাই সনদে স্বাক্ষর করার কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যাশা সকল রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর করবে। ঠিক আছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার OMR পদ্ধতিতে। LED স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে ভোট গণনা। এদিকে ভোট নিয়ে দু একটি অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। অন্যদিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটির VP ও GS প্রার্থী। চট্টগ্রাম থেকে আবুল হাসনাত ও তাম্মিম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে পাহাড় ও প্রকৃতি পরিবেশে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে উৎসব মুখর। কেননা 1990 সালের পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সকাল 9টা থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। এখন চলছে গণনা। এদিকে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগে ভোট প্রত্যাখ্যান করেছেন রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি সহ আরও 3টি প্যানেল। অন্যদিকে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে BBA ফ্যাকাল্টিতে ভোট স্লিপ বিলিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রভিসি ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেন্টারে গিয়েও আমি দেখলাম যে অনেকে নিয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে যাচ্ছে। আমি স্যারকে বললাম যে স্যার এটা আচরণবিধির কতটুকু সামঞ্জস্যপূর্ণ। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাও, আমরা এটা ব্যবস্থা নিব। আমরা তোমরা অভিযোগ দিলে আমরা এটা অবশ্যই খতিয়ে দেব। এর আগে জাল ভোট রোধে ভোটারদের হাতে অমোচনীয় অর্থাৎ মুছে যায় না এমন কালি দিয়ে আঙুলে চিহ্ন দেয়া হলেও সেই কালি মুছে যাচ্ছে এবং বহিরাগত প্রবেশের অভিযোগ তোলেন ছাত্রদল ও শিবিরের VP প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। কেন তারা এত বড় ভুল করতে পারেন? দুপুরের পরে বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলো এই নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করেছে। আমরা বর্জন করছি না, আমরা চাই সুষ্ঠু তদন্ত। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিচার হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 13টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 415 জন এবং হল সংসদে 493 জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাম্মিম, ভোট গণনা এবং ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় BBA ক্যাম্পাসের পাশে, যেখানে হলের যে ভোট গণনা সেগুলো চলছে। আমরা কিছুক্ষণ আগে একটি ভোটের রেজাল্ট পেয়েছি, সেটি হচ্ছে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস। সেখানে মোট ভোটার হচ্ছে 154 জন, তার মধ্যে 124টি কাস্টিং হয়েছে। এর মধ্যে VP পদে 34টি ভোট পেয়ে এখন পর্যন্ত BNP ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয়ের যে প্যানেল সেখানে তিনি এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ইব্রাহিম, যিনি পেয়েছেন 87 ভোট। কিন্তু আমরা কিছুক্ষণ সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা ছাত্রদল এবং শিবির সমর্থিত যে প্যানেলগুলো আছে তাদের সাথে কথা বলেছি এবং তারাও কিন্তু সংবাদ সম্মেলন করেছে। তারা যেটি জানিয়েছে, বিকাল নাগাদ কিন্তু একবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে আমরা দেখেছি ভোট গ্রহণের ঠিক শেষ পর্যায়ে এসে BBA ফ্যাকাল্টিতে একটি কারচুপি এবং জাল ভোটের একটা অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বলা হচ্ছিল যে ছাত্রদলের পক্ষ থেকে মব সৃষ্টি করা হচ্ছে। আবার ছাত্রদল অভিযোগ করেছে যে কলা অনুষদের একটি অনুষদে সেখানে LED স্ক্রিনকে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র করে দুপক্ষের একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেছে। তবে এত কিছুর পরেও কিন্তু খুবই সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ চলমান ছিল এবং এখন পর্যন্ত চলমান আছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেটি জেনেছি, তিনি এখনো পর্যন্ত বলছেন প্রায় 70% ভোট কিন্তু কাস্টিং হয়েছে বলে তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি বেশ কিছু হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই জানানো হবে।
এছাড়াও আমরা আশেপাশে যারা ছাত্র ছিল তাদের সাথে কথা বলেছি, যারা শিক্ষার্থী যারা ভোটার তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে এইখানে আজকে তারা যে ভোট দিয়েছেন তারা খুব উচ্ছ্বসিত এবং প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারাও খুশি। জাতীয় সংসদ নির্বাচন তারা ভোটার, এবার তারা ভোট দিবেন, তার আগে এই ধরনের একটি অনুষ্ঠান, এই ধরনের একটি নির্বাচন আয়োজন তাদেরকে উচ্ছ্বসিত করেছে। এবং প্রার্থীরা কি, তবে প্রার্থীদের যে বিষয়টা, প্রার্থীরা কিন্তু বারবার অভিযোগ করছেন যে একটি কমন বিষয়, সেটি হচ্ছে যে কালি উঠে যাওয়া, ভোটের যে আচরণবিধি লঙ্ঘনের যে একটি অভিযোগ, যে 100 মিটারের ভিতরে কেউ করতে পারবে না, সেই জায়গাগুলো তারা অভিযোগ করছে, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে আমরা যেটি কথা বলেছি, সব ধরনের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু সব ধরনের সমঝোতা করা হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। ধন্যবাদ তামিম আপনাকে। এদিকে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সহ সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে রাবি প্রশাসন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সতর্ক পাহারা। নির্বাচনের দিন থেকে পরবর্তী 3 দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব ও 6 প্লাটুন বিজিবি সদস্য। ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প করবেন র্যাব ও বিজিবি সদস্যরা। এদিকে 35 বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মঈনুদ্দিন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, রাষ্ট্রীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আর এখন থেকে আর 11 ঘন্টা পর, অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 11 ঘন্টা আগে আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দাঁড়িয়ে আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হচ্ছে অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের মতো। এই চত্বরে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি নাবিলা যে উৎসবের রং কিভাবে লেগেছে। একটি ঈদের আগের রাতে, অর্থাৎ চাঁদ রাতে যেভাবে উৎসব হয়, সেরকম উৎসবের আমেজ কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে ছাত্রদল, শিবির সহ অন্যান্য প্যানেলের যারা সমর্থক রয়েছেন তারা এখানে এসে উল্লাস করছেন, কাজ করছেন, তারা গান বাজনা করছেন। আপনি জানেন যে গতকাল রাত 12টার পর থেকে প্রচারণা বন্ধ রয়েছে, সেজন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণার সুযোগ নেই। কিন্তু যার যার সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে একটি সম্মিলন ঘটাচ্ছেন। এর মাধ্যমে তারা একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছেন এবং এই পরিবেশটা যদি আগামীকাল ভোট গ্রহণ পর্যন্ত এবং ফলাফল ঘোষণা পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে বলা যায় যে 35 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুতে একটি অন্যরকম পরিবেশ তৈরি হবে এবং এটি সেই পর্যন্ত বজায় থাকবে, এটি হচ্ছে সবার প্রত্যাশা। আর আমি আপনাকে জানিয়ে রাখি যে নাবিলা, আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 17টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 990টি বুথে এই ভোট নেওয়া হবে এবং মোহাম্মদ শিটের মাধ্যমে এই ফলাফল রাতের মধ্যে ঘোষণা করা হবে। আমরা জানতে পেরেছি যে ছাত্রদল এবং শিবির প্রার্থীদের মধ্যেই মূলত এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এগিয়ে রয়েছেন। নাবিলাই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবশেষ খবর। আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এবং রাতে ফলাফল পর্যন্ত এ বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। নাবিলা, ধন্যবাদ মিজান আপনাকে। পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে যারা আন্দোলন করছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনস্বার্থ বিরোধী বিভিন্ন দাবি তুলে দেশে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ধানের শীষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, সব জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে দেশ করতে চায় বিএনপি। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার ঠাকুরগাঁওয়ে জনসংযোগে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এতে তিনি বলেন, বিএনপি আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই নির্বাচনে বাধা সৃষ্টি না করে দেশের মানুষকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর দেশে তো চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা সবাই ফিরিয়ে না ওনারা মিছিল করেছে, মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করেছে, পিয়ার তাই পিয়ার চাই, পিয়ারটা কি আমরা কেউ দিতে দেবে। এখন এই জিনিসটা ওনারা খুশি দিচ্ছে, আমার তাদের খুশি আছে। অনুরোধ দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সাধারণ মানুষ পিআর বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের পরে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অযথা অস্থিরতা তৈরি করে জনগণকে ভোট বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, এই পিয়ারটা বুঝেন বলেন না। আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন তাহলে এটা কেমনে হবে? উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। পরে সুখানপুকুরি ইউনিয়নে মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ধানের শীষ বিজয়ী হলে কোনো ধর্মের মানুষ কষ্টে থাকবে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ নিরাপদে থাকবে জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজনৈতিক দলের নেতারা উপদেষ্টাদের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা তাদেরও থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলেও আশাবাদী তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই শেষের দিকে যাচ্ছে, উপদেষ্টাদের উপর সন্দেহ অবিশ্বাস বাড়ছে রাজনৈতিক দলের নেতাদের। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা। আগে সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত, আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। তিনি জানান, সব রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুত হয়েছে জুলাই সনদ, এটিতে তারা স্বাক্ষর করবেন। সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গ আলোচনা করি না। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের আইন শিগগিরই পাশ হবে বলেও জানান আইন উপদেষ্টা। সুপ্রিম কোর্টের পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। এতে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। তরিক ইসলামের রিপোর্ট। শহীদ মিনার, সচিবালয় কোথাও বন্ধ রাখি নাই, আজকে শাহবাগে আসছি, আজকে প্রজ্ঞাপন চাই চাই এবং
30% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষকরা। পরে পূর্ব নির্ধারিত শাহবাগ ব্লকের কর্মসূচি অনুযায়ী দুপুরে শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষকদের দাবি পূরণে বেতন অনুযায়ী বাড়ি ভাড়া দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা এই রাজপথ ছাড়বো না। আজ রাতের ভিতরে যদি আমাদের কাঙ্ক্ষিত 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না আসে, আগামীকাল আমরা মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছি। শাহবাগের 3 ঘন্টা অবরোধ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হলে বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে এটিএন বাংলা শুরু হয়েছে তুরস্কের ঐতিহাসিক ধারাবাহিক মেহমেদ। বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক মেহমেদ প্রচারিত হচ্ছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। মিস্টার নুডলস নিবেদিত সিরিজটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত 8:40 মেহমেদ সিরিজটি নির্মিত হয়েছে অটোমান সাম্রাজ্যের 7ম সুলতান মেহমেদ দ্বিতীয়র জীবন কাহিনীর উপর ভিত্তি করে। ইতিহাসে তিনি পরিচিত কনস্ট্যান্টিনোপলের বিজেতা হিসেবে। মেহমেদ সিরিজে শুধু যুদ্ধ নয়, তুলে ধরা হয়েছে এক তরুণ সুলতানের দূরদর্শিতা, পারিবারিক সম্পর্ক, সৈন্যদের প্রতি বিশ্বাস ও স্বপ্ন পূরণের অদম্য মানসিকতা। বিশাল বাজেট, ঐতিহাসিক সেট, আধুনিক সামরিক দৃশ্য ও আবেগঘন কাহিনীর সমন্বয় এই ধারাবাহিকটি ইতিমধ্যেই তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রোমাঞ্চকর, অগ্নি পরীক্ষা, অটল একরোখা। মেহমেদ দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 8:40। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিচার করা সম্ভব। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে একথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে চলছে যুক্তিতর্ক উপস্থাপন। চতুর্থ দিনের শুনানিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ সম্পর্কিত তথ্য প্রমাণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারণাস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে, সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি। মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ, আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, 54 জন সাক্ষী ছাড়াও দেশি বিদেশি গণমাধ্যমের খবর সহ অসংখ্য ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হয়েছে, যা আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট। পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ, যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এদিন সকালে গ্রেফতার থাকা শেখ হাসিনা সরকারের 16 সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে আদেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা,
ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঋণের জন্য আইএমএফ এর চাপিয়ে দেয়া আর কোনো শর্ত বাংলাদেশ মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ সচিব জানিয়েছেন রপ্তানি উন্নয়ন তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিফিংয়ে এসব জানান তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শরফুল আলমের রিপোর্ট। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে আইএমএফ এর দ্বারস্থ হয় তখনকার আওয়ামী লীগ সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024 সালে গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরো $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফ এর নানা শর্ত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ওয়াশিংটন ডিসিতে অর্থ উপদেষ্টা জানালেন, ঋণের বাকি অর্থ পেতে আইএমএফ এর চাপিয়ে দেওয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। ট্যাক্সটাকে আর একটু রেশনালাইজ করতে চেষ্টা করছি, পুরোটা তো হলো হয়নি। ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের। কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনেটেড ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই। কোকা কোলা বললো, আমরা এখন তার নতুন করে ইসে করবো না, আমরা এগুলো দেখবো। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা যে ভ্যাট একটু ইউনিফর্ম করতে চেষ্টা করি যতটুকু সম্ভব। ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে ইডিএফ এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দিবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। রিলেশনশিপটার ব্যাপারে জোর দিয়েছে, কন্টিনিউটি অফ দ্য পলিসি জোর দিয়েছে, আর কনসলিডেশন অফ যে রিফর্ম করে করছে ওরা। সেখানেও প্রথমেই ওদেরকে আমরা বলেছি, গতবার যখন আসছিলাম তখন তোমরা কি দেখেছো, আবার আমরা কি করেছি এবার, তখন তারা সবাই এক বাক্যে বলে যে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট। শিগগিরই আইএমএফ এর ঋণের বাকি অর্থ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ওয়াশিংটন ডিসি, আমেরিকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুর ও রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার 80 কিলোমিটার অংশে চলছে ইলিশ শিকারের উৎসব। বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসিয়ে অবাধে চলছে ইলিশ বেচাকেনা। উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশ 400 টাকা থেকে 1,500 টাকায় বিক্রি হচ্ছে। জেলেদের খাবারের জন্য বসেছে অস্থায়ী দোকান, সেখানেও অন্যান্য খাবারের সাথে বিক্রি হচ্ছে রান্না করা পদ্মার ইলিশ। এদিকে ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে বহু জেলে জরিমানার আওতায় এসেছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট চাল। তবুও থামছে না অসাধু জেলেদের দৌরাত্ম্য। মা ইলিশ রক্ষায় 3 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, ষড়যন্ত্র করে ভোট ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নে তেজগাঁ থানা বিএনপি আয়োজিত রাজধানীর ফার্মগেট এলাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। নীরব বলেন, দেশবাসীর সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। জনগণ এখন ভোট ও নির্বাচনের পক্ষে, তাই ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপ্পু। মুন্সিগঞ্জের সিরাজদিখানী ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের 31 দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা শেষে তিনি বলেন, ডক্টর ইউনূস ঘোষিত সময়ই নির্বাচন হবে, পেছানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শরফত আলী সপ্পু। কর্মশালায় সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম শেখ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি জাহিদুল কবির জাহিদ উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। আগামী ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর।
তার আগে আগামী 17 নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। ক্রীড়া সাংবাদিকদের 3 সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এবার বিপিএল এর প্রাইজ মানি বাড়ানো হবে। তাছাড়া আয়ের লভ্যাংশ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতেই ভোট, আবারও বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত বিএনপির। চূড়ান্ত সনদ দেখে সিদ্ধান্ত নেবে জামাত, এনসিপি। সই না করার ঘোষণা বাম জোটের। চাকসুর ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সুষ্ঠু হয়েছে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন ভণ্ডুল করতেই পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভেদ সৃষ্টি না করার আহ্বান। উপদেষ্টাদের হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা। আসিফ নজরুলের ক্ষোভ। জুলাই সনদে সব দলের স্বাক্ষর করার আশাবাদ। এবং আগামীকালের মধ্যে দাবি মানা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দিনভর শাহবাগ অবরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।